বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে যে অকুতোভয় সৈনিক তার প্রায় সারাটা জীবন সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং সেই সংগ্রামের মধ্য দিয়েই যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, আপনাদের কাপাসিয়ার সেই গর্বিত সন্তান, বীর সন্তান ব্রিগেডিয়ার আসাম হান্নান স্যার অষ্টম মৃত্যুবার্ষিকীতে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় মানুষ, আর একজন সংগ্রামী নেতা যিনি দীর্ঘকাল ধরে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে চলেছেন, সাবেক সংসদ সদস্য এবং সাবেক ছাত্রনেতা জনাব ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ এবং আমার প্রিয় কাপাসিয়াবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে এসেছি মূলত আমার নেতা, যাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি এবং যার অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, ব্রিগেডিয়ার হান্নান স্যার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করতে এবং আপনাদের সামনে দুটো কথা বলার জন্য। আমি অসুস্থ, তারপরেও রিয়াজ আমাকে বলার পরে আমি রাজি হয়েছি, কারণ আমি প্রায় একটি বাদ দিয়ে প্রায় প্রত্যেকটি এই মৃত্যুবার্ষিকীতে আসার চেষ্টা করেছি। ব্রিগেডিয়ার হান্নান শাহ একজন সৈনিক ছিলেন, সেনাবাহিনীর, পাকিস্তান সেনাবাহিনীতে ছিলেন, পরবর্তীকালে বাংলাদেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, এসেছেন। কিন্তু এক সৈনিক হয়েও তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং একজন সৈনিকের মতোই তিনি আজীবন সংগ্রাম করেছেন। আমি আজকে এই সভা থেকে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আল্লাহ তাআলা তাকে যেন বেহেশত নসিব করেন এবং তার পরিবার পরিবর্গকে, বিশেষ করে তার সন্তানকে রিয়াজুলকে যেন সেই শক্তি দেন, যাতে সেই শোককে সহ্য করে তারা সামনের দিকে এগিয়ে যেতে পারে। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা যখন তার মৃত্যুবার্ষিকী পালন করছি, তখন আমরা একটা স্বাধীন মুক্ত পরিবেশে কথা বলছি। এর আগের যখন আমি এসেছিলাম, কয়েকটা মিটিংয়ে এসেছি, মৃত্যুবার্ষিকীতে এসেছি, তখন কিন্তু আমরা মন খুলে প্রাণ খুলে চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না। আজকে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই ভয়াবহ ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে পরাজিত করার পরে আমরা এখন একটা দম ফেলার, মন খুলে কথা বলার সুযোগ পেয়েছি। বন্ধুরা, আপনারা জানেন যে এই সুযোগ একদিনে তৈরি হয়নি। দীর্ঘ 17-18 বছর ধরে এই আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য তারা বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল। নির্বাচন বলতে কিচ্ছু ছিল না। জাতীয় সংসদ নির্বাচন বলুন, উপজেলা নির্বাচন বলুন, আর ইউনিয়ন পরিষদ নির্বাচন বলুন, কোনোটাই কোনো সুষ্ঠুভাবে সঠিকভাবে হয়নি। তারা তাদের প্রার্থীদেরকে নির্বাচিত করবার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে পুলিশকে, প্রশাসনকে, এবং সেইভাবে তারা জোর করে ক্ষমতা দখল করে রেখেছে। শুধু তাই নয়, এই ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা প্রশাসন, বিচার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সবকিছুকে তারা কুক্ষিগত করে রেখেছে। বিগত 18 বছরে তারা বাংলাদেশে দুর্নীতির নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছে। শেখ হাসিনার সরকার ধরে নিয়েছিল যে সে কোনোদিন যাবে না,
সে সারা জীবন থাকবে এবং এইভাবে মানুষের উপর অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে তাদের যে ক্ষমতাকে চূড়ান্ত করবে আর সম্পদের পাহাড় গড়ে তুলবে দেশ এবং বিদেশে। আজকে খবরের কাগজ খুললেই দেখবেন যে আওয়ামী লীগের মন্ত্রীরা কে কত টাকা চুরি করেছে, কে কত টাকা বিদেশে পাঠিয়েছে, তার ফিরিস্তি আপনারা দেখতে পান না? আর একটার পর একটা মন্ত্রী ধরা পড়ছে। আল্লাহর কি বিধান, যারা একদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, এই দেশের আপসীন নেত্রী, অবিসংবাদিত নেত্রী খালেদা জিয়াকে যারা মিথ্যা মামলার সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছিল, তারাই আজকে এই দুর্নীতির দায়ে, চুরির দায়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ তাদেরকে কারাগারে পাঠাচ্ছে। আল্লাহর বিধান। আজকে যে হাসিনা অত্যন্ত বাগাড়ম্বর করে বড় গলায় বলেছিল যে আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাতে জানি না, বলেছিল না? কিন্তু সেই শেখ হাসিনা সেই ছাত্র জনতার উত্তাল তরঙ্গের সুনামি যখন আক্রমণ শুরু করেছে, আসতে শুরু করেছে, তখন অতি দ্রুত গণভবন থেকে বেরিয়ে হেলিকপ্টার নিয়ে পালিয়ে চলে গেছে। তারপর সবাই দেখেছেন এই যে আপনাদের ফেসবুকে এবং বিভিন্ন জায়গায়, তাই না? আজকে দুঃখ হয়, কষ্ট হয় যে এর জন্য মানুষকে অনেক প্রাণ দিতে হয়েছে। আমরা গত 17 বছরে আমাদের এই বিএনপিরই প্রায় 1000 লোককে গুম করে ফেলা হয়েছে, হাজার হাজার লোককে গুলি করে হত্যা করা হয়েছে, 60 লক্ষ মানুষের মধ্যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কাপাসিয়াতে কয়টা মামলা? কাপাসিয়ায় মামলা জোরে বলেন, 100টার বেশি। ছাত্রদের নেতারা কতগুলো জেলে গেছে না? রাত্রিবেলা বাড়ি থেকে ঘুমাতে পারতো না, তাই না? আমাদের বিএনপি নেতারা ঘুমাতে পারতো না, খালি কোর্টে যাও, হাজিরা দাও, আবার না হলে ওই পুলিশ এসে আবার ধরে নিয়ে যায়, আর টাকা চায়, টাকা দিতে না পারলে আবার আরো ধরে নিয়ে যায়, মামলা দেয়, ঠিক না? বন্ধুগণ, এই হান্নান শাহ সাহেবও মারা গেছেন কিন্তু হাজিরা দিতে গিয়ে। হাইকোর্টের ঢাকা কোর্টে যখন উনি যাচ্ছিলেন তখন ওইখানেই তার হাতের ব্যথা শুরু হয়, তারপরে তাকে হাসপাতালে নিতে নিতেই তিনি চলে যান। ব্রিগেডিয়ার হান্নান শাহর সঙ্গে আমার জেলের মধ্যে একটা স্মৃতি আছে। আমরা একসাথে একবার গ্রেফতার হয়ে কারাগারে গেলাম। প্রথম আমাদের দেওয়া হলো ওই পুরনো নাজিমুদ্দিন রোডের কারাগারে। ওটা খুব পুরনো কারাগার, জায়গা ছিল না। সেবারে একসাথে আমরা প্রায় 17 জন নেতা ওখানে গিয়ে ঢুকছিলাম। যে ছোট্ট ডিভিশন আছে, মাত্র 10টা রুম, সেখানে জায়গা নাই। আমাদেরকে তখন আরেকটা সেলের মধ্যে দেওয়া হলো। সেই সেলের বর্ণনা আমি করতে পারবো না। রাত্রিবেলা ওখানে আপনার শুধু আপনার ইঁদুর চিনেন, ইঁদুর আর চিকা 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 বলে, সব দৌড়াদৌড়ি করে, ঠিক মতো বসে থাকা যায় না। তো সেদিন হান্নান সাহেব বলেন যে চলেন আমরা কাজ করি, আমরা জেলারকে বলি আমাদেরকে কাশিমপুরে পাঠিয়ে দিক, কাশিমপুরটা অনেক বেটার। তো তার পরের দিন আমরা একসাথে কাশিমপুর কারাগারে চলে এসেছিলাম এবং সেখানে অনেক দিন একসাথে ছিলাম। বন্ধুরা, এই মানুষটি ছিল সত্যিকার অর্থেই একজন গণতান্ত্রিক। যদিও তার পোশাকে থাকতো সেনাবাহিনীর পোশাক তার চাকরি জীবনে, এবং তার চলাফেরা ছিল সত্যিকার অর্থে একটা ব্রিগেডিয়ারের মতো, কিন্তু মনে প্রাণে ছিলেন তিনি একজন গণতান্ত্রিক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতি তার ছিল অশেল আনুগত্য, যার ফলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যখন শহীদ হলেন, যখন কুচক্রীরা চেষ্টা করলো তার সেই মরদেহকে লুকিয়ে ফেলবে, তিনি কিন্তু তখন ছুটে গেছেন
গিয়ে তার লাশকে উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছেন। এই